হ্যালো। আচ্ছা, প্রথম দিকে আমি তোমাদেরকে মিউট করে রাখছি আর কি। তো সবাই তো আর একসাথে কথা বলা যাবে না। সবাই একসাথে কথা বললে তখন কিছুই শোনা যাবে না। ঠিক আছে? তো তোমাদের যে রাগিব বিন আব্বাস, তুমি কি শুনতে পাচ্ছ? আনমিউট করে আমার সাথে একটু কমিউনিকেট করো। জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তুমি সবাইকে তো ইনভাইটেশনটা পাঠাইছো, তাই না? জি স্যার, সবাইকে দিতেছি। আচ্ছা, তো ঠিক আছে। আমরা আসলে তো মানে ফর্মাল ক্লাস ওইভাবে তো আমরা নিতে পারছি না, তো এখানে কিছু সমস্যা থাকবে। ভেরি ফার্স্ট টাইম আমি যেটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমি যখন খুলনা মানে লিভ করি আর কি, তখন আমি কিন্তু আমার ল্যাপটপটা নিয়ে আসতে পারিনি। তো আমি এই 2 উইক তোমাদেরকে মোবাইলের মাধ্যমে নিতে হবে, ঠিক আছে? তারপর ঈদের পরে হয়তো আমি ল্যাপটপ দিয়ে নিতে পারবো আর কি। তো এখানে তোমাদেরকে কোপারেট করতে হবে। হ্যাঁ, এখানে ক্লাসে যদি কোপারেশন না হয় তাহলে নেওয়াটা খুব কঠিন হয়ে যাবে আর কি। ঠিক আছে? আর রাজীব যে তুমি ক্লাস শেষে আর কি একটা অ্যাটেন্ডেন্স নিবা। এখানে স্ক্রিনশট থেকে তুমি নিতে পারো, আমি পার্টিসিপেন্ট কয়জন সেটা আমি লিখে রাখবো, ঠিক আছে? তুমি বাকি জনের অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিবা। আর অনেকেই নাম দিয়ে ইয়ে করছো, নামের সাথে তোমাদের রোল নাম্বারটা থাকলেও ভালো হয় আর কি। ঠিক আছে? তো তোমাদের কি অবস্থা? তোমরা কয়জন ক্লাস করতে পারছো আর কি? স্যার এখন তো প্রথম দিন স্যার একটু বেশি হয়েছিল, পরের দিন থেকে স্যার এখন 19, 20, 22 এমন স্যার কন্টিনিউ হচ্ছে। পার্সেন্টেজ তো খুব ভালো না। তোমাদের টোটাল স্যার স্টুডেন্ট কয়জন? 55 জন। তাহলে তো অনেকে মিস করে যাচ্ছে আর কি। তাদের কারণ কি? কিছু তোমরা ফাইন্ড করতে পারছো? সবাই প্রায় অ্যাডভাইজার স্যারদের সাথে কথা বলছে, আর মানে কয়েকজনের প্রবলেম একটু বেশি। আচ্ছা, তাহলে আশা করবো আর কি যে ম্যাক্সিমামই যাতে আমাদের সাথে কানেক্ট হতে পারে। আসলে কিছু করার নাই, এই প্যান্ডেমিকে এর চেয়ে মানে বেটার অপশন নাই আর কি। ঠিক আছে, আমাদেরকে এইভাবে কিছুদিন ক্লাস নিতে হবে। জি স্যার। তো আমি যে তোমাদের প্রোগ্রামিং ক্লাস নিয়েছি, এটা কতটুকু নিয়েছি আমি নিজেও ভুলে গেছি আর কি। সম্ভবত তোমাদেরকে আমার যতটুকু মনে পড়ে অপারেটর গুলো পড়াইছিলাম আর কি। অপারেটর পর্যন্ত সুইচ এই ধরনের পড়াইছিলাম আর কি। তোমার কি মনে আছে? জি স্যার, অপারেটর গুলো পড়া হচ্ছিল। আচ্ছা, আমি এখানে কিছু স্লাইডে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর কিছু বইয়ের কথা তোমাদেরকে বলছিলাম আর কি। এর মধ্যে একটা বই তো বালাগুরু স্বামীর বইটা, ওইটা তোমরা ফলো করবা। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে হার্বার্ট শিল্ডের যে বইটা টিচ ইউরসেলফ, এটা আমি অনলাইন থেকে পেয়েছি, কিন্তু ওইটা পিডিএফ ওইভাবে না, ওইটা স্ক্যান করা। তো ওই বইটাও আমি তোমাদেরকে শেয়ার করে দেব। ওই বইটা ভালো এই জন্য যে তুমি বইটা থেকে প্র্যাকটিস করতে পারবো, ওখানে এক্সারসাইজ আছে। হ্যাঁ, আমি প্র্যাকটিস করতে পারবো। তো আহ, সেই বইটা তোমরা ফলো করবা প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? আর স্লাইড গুলো তোমরা জাস্ট ইয়ে করবা যে এখান থেকে হিন্টস নেওয়ার জন্য, ঠিক আছে? ডিটেলস কিন্তু তোমাদেরকে বই থেকেই পড়তে হবে। স্যার বই কিনছিলাম, আর যে লেকচার খাতা স্যার ওইগুলো সবই স্যার মেসেজে দেখে আসছি। ওগুলা কি হলে রেখে আসছো নাকি? জি স্যার। সবাই আসলে এক সমস্যার মধ্যে পড়ে গেছে আমরা। আমরা বুঝতেই পারি না যে আসলে বিষয়টা এত পর্যন্ত যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমি নিজেই বুঝতে পারিনি, আমি ল্যাপটপে নিয়ে আসি নাই, বুঝতে পেরেছো? তো যাই হোক, আহ, কিছু একটা তো করতেই হবে আমাদের, না হলে তো আমরা সবকিছু ভুলে চলে যাবো আর কি। তো তোমাদের ক্লাস কেমন লাগছে?
গ্যাপ আছে স্যারদের সাথে, বা কোনো কিছু আস্ক করা বা বোঝার ক্ষেত্রে স্যার একটু ল্যাকিংস। এটা একটু তো থাকবেই। যেমন ধরো ক্লাসের ফাঁকে ফাঁকে কিছু জিনিস বোর্ডে লিখে বোঝানো, এই ব্যাপারটা তো আমরা এখন পারবো না আর কি, যতটুকু ইয়াতে করা যায়। নর্মালি ক্লাস শুরু করি আর কি। আমি আমার স্ক্রিনে ওই টিউটোরিয়ালস যে পয়েন্ট আছে সি, টিউটোরিয়ালস পয়েন্ট সি, ওখানে ওইটা থেকে আমি দেখাবো কিছু জিনিস, তোমাদেরকে হারবাশিলিতে দেখাবো। হ্যাঁ, তো আমার মনে হয় করে ফেলছে, আমরা শুরু করতে পারি নাকি? আচ্ছা, সর্বোপরি তোমরা কেমন আছো আর কি প্যান্ডেমিকে, সেটাই তো জিজ্ঞেস করা হয়। তোমাদের ব্যাচের কেউ তো অসুস্থ হয়নি নাকি? স্যার আমাদের সিআর এর টাইফয়েড হয়েছে। আচ্ছা, সেটাও সমস্যা না, করোনা না হলেই আর কি। আমাদের একজনের আব্বুর করোনা হয়েছিল। তো আমাদের সপ্তাহে দেখলাম যে 2টো ক্লাস আছে। 2টো ক্লাসে আসলে খুব দ্রুতই আমাদেরকে যেতে হবে, যদি আমি সিলেবাসের কথা বলি। ঠিক আছে, তো দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি আর কি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখো তোমরা ইয়ে করতে পারবে কিনা। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তা সে আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারবে। ঠিক আছে? আর প্রশ্ন করার পর স্যার কথা বেঁধে যাচ্ছে। তখন আবার এটাকে মিউট করে দিতাম। ঠিক আছে, এখন কি শোনা যাচ্ছে? স্যার কথা বেঁধে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, বলতেছি যে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, সে প্রশ্ন করবা মিউট করে। আর প্রশ্ন করার শেষে তুমি মিউট করে ফেলবে, ঠিক আছে? তাহলে আমাদের নয়েজটা কম আসবে। ওকে, হ্যালো। আচ্ছা, রাজীব, আমার সাথে তুমি একটু রেসপন্স করবে আর কি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো ক্লিয়ার তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, সমস্যা হচ্ছে। ওকে, আমরা শুরু করব। জি স্যার। আচ্ছা, আমার স্লাইড তুমি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমাদের এই স্লাইডটা হচ্ছে ম্যানেজিং ইনপুট আউটপুট স্লাইড ছিল আর কি। তো এর আগে আমরা কিভাবে ইনপুট ফরম্যাট আউটপুট ফরম্যাট করতে হয়, ইনপুট ফাংশনকে আউটপুট ফাংশনকে, এগুলো আমরা দেখছিলাম আর কি। তো কন্ট্রোল স্টেটমেন্ট থেকেই শুরু করি। যদি তোমাদের আগের স্লাইডগুলোতে, আমি তো স্লাইডগুলো দিয়ে দিব, আগের স্লাইডগুলোতে এমন কোনো টপিকস থাকে যে আমি মানে স্কিপ করে গেছি বা তুমি বুঝো নাই, তোমরা বুঝো নাই, তাহলে আমাকে পরে জানাবো। ঠিক আছে, জি। তো আমরা কন্ট্রোল স্টেটমেন্ট থেকে শুরু করছি। কন্ট্রোল স্টেটমেন্ট সি ল্যাঙ্গুয়েজে আমরা তো জানি যে আমাদের লাইনগুলো সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হয় আর কি। তো অনেক অনেক ক্ষেত্রে আমাদের সবগুলো লাইন এক্সিকিউট করার প্রয়োজন হয় না। তো আমরা কি করতে পারি যে কিছু লাইন স্কিপ করতে পারি। তো এটা আমাদেরকে করার জন্য কিছু স্টেটমেন্ট আছে, সেগুলোকে বলছি আমি কন্ট্রোল স্টেটমেন্ট বা ডিসিশন মেকিং স্টেটমেন্ট। এর মধ্যে ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্ট এবং গো টু স্টেটমেন্ট আছে। তো ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে কোনো একটা কন্ডিশন টেস্ট করি, এবং সেই কন্ডিশনটা টেস্ট করা মানে হচ্ছে যে এখানে আমার ইয়েস অথবা নো এই ধরনের রেজাল্ট আসবে আর কি। তো ইয়েস হলে আমরা একদিকে ফ্লো করি বা একদিকে আমরা চলে যাই, ও নো হলে আমরা অন্য দিকে চলে যাই। ঠিক আছে, তো এটার যে স্ট্রাকচারটা এটা এই স্লাইডে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এটা বেসিক স্টেটমেন্টটা, বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে ইফ এর মধ্যে থাকবে টেস্ট এক্সপ্রেশন। টেস্ট এক্সপ্রেশনটাই হচ্ছে আমাদের কন্ডিশন টেস্ট। আমরা কন্ডিশন টেস্ট করি কিন্তু কিছু অপারেটর দ্বারা, ওই যে রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, মনে আছে নাকি ভুলে গেছে সব?
অনেকদিন পরে তো স্যার। আচ্ছা, আবার একটু রিয়াইন করতে হবে। আচ্ছা, আমি এই ক্লাসের সাথে তোমাদের সুবিধার জন্য আমি একটা বাংলা পিডিএফও দিয়ে দেবো, ঠিক আছে? তো এটাও তোমরা পড়ে নিতে পারবে আর কি। এখানে যেটা বুঝতে বললাম যে তুমি জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, জি স্যার। আচ্ছা, ইফের ব্যবহারটা আমরা যেটা করব আর কি, এখানে 4 ধরনের আমরা ব্যবহার করি। একটা হচ্ছে সিম্পল ইফ স্টেটমেন্ট, তারপরে হচ্ছে ইফ এলস, তারপর হচ্ছে নেস্টেড ইফ এলস এবং এলস ইফ লেটার। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, নর্মাল ইফ আমরা ইউজ করি কন্ডিশনটা টেস্ট করার জন্য। এখন কন্ডিশন টেস্ট করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে 2 ধরনের তোমার রেজাল্ট আসতে পারে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো, ঠিক আছে? তো ইয়েস যদি হয় তাহলে কন্ডিশনটা ট্রু হয় আর কি, আর এবং এটা একটা সেট অফ ব্লকস তোমার স্টেটমেন্ট এক্সিকিউট করে। কিন্তু যখন সত্য হবে না, মানে ট্রু হবে না, তখন কি হবে? তখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এলস, ঠিক আছে? তো এখানে একটা ইফের সিম্পল একটা ইফের এক্সাম্পল দেয়া আছে। দেখো যে ইফ ক্যাটাগরি ইকুয়াল টু স্পোর্টস। আমরা তো তোমার লজিক্যাল যে ইকুয়ালিটি বোঝাতে বাম পাশ লেফট সাইড রাইট সাইড বোঝাতে আমরা ডবল ইকুয়াল ইউজ করি, তাই না? তো এটা এখানে যে এটা দেওয়া আছে ক্যাটাগরি ইকুয়াল স্পোর্টস, এটাই হচ্ছে টেস্ট এক্সপ্রেশন, টেস্ট কন্ডিশন। এখন এইটার রেজাল্টটাই তোমার ট্রু অথবা ফলস হতে পারে। যদি ট্রু হয় তাহলে একমাত্র এই যে ইফের ব্লকটা আছে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে শেষ পর্যন্ত, এটাকে বলছি আমরা ইফের ব্লক। এই ব্লকস এর ভেতরে তুমি যত লাইন লিখবা আর কি, যত স্টেটমেন্ট লিখবা সেইগুলো এক্সিকিউট করবে। যদি কোনো কারণে এই ক্যাটাগরি ইকুয়াল স্পোর্টস না হয়ে অন্য কিছু হয়, ধরো এডুকেশন হয়, তাহলে ইফের ব্লকস এর ভেতরে সে কখনোই যাবে না। বুঝে গেছে? জি স্যার। তখন দেখা যাবে যে মানে কিছু লাইন এক্সিকিউট হচ্ছেই না, স্কিপ করেই যাচ্ছে। এই জন্য আমি বলতেছি এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশন দিয়ে কিছু স্টেটমেন্ট আমি এক্সিকিউট করাবো, আর কিছু করাবো না। ওকে, জি স্যার। আচ্ছা, পরের স্লাইডে যাই। শুধু ইফ ইফ আমরা ইউজ করতে পারি ইচ্ছে করলে, কিন্তু সেটা ইফিশিয়েন্ট না। আমরা ইফের সাথে এলস ইউজ করবো আর কি। এলস যেটা আসলে সেটা হচ্ছে যদি না আর কি, যদি হয় তাহলে ইফ, আর যদি না হয় সেটাকে আমরা বলি এলস। এখানে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, পড়তে পারছো বা দেখতে পাচ্ছ? একটা ব্লক স্টেটমেন্ট একটা দেখা যাচ্ছে যে এখানে এন্ট্রির পর এখানে টেস্ট এক্সপ্রেশনটা আমি টেস্ট করছি। সো এখানে দুইটা রেজাল্ট আসতে পারে, একটা হলো ট্রু আর একটা হলো ফলস। যদি ট্রু হয় ট্রু এর ব্লকগুলো এক্সিকিউট হবে, আর ফলস হলে ফলস এর ব্লকগুলো। এবং লাস্টে যেটা হচ্ছে স্টেটমেন্ট এক্স, এটা হচ্ছে বাকি যে স্টেটমেন্ট গুলো প্রোগ্রামে থাকবে সেগুলো, ঠিক আছে? এটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম। আর এর পাশে যেটা আছে তোমরা অনেক ক্ষেত্রে পরীক্ষায় আসে আর কি, যে তোমরা ব্লক
ডায়াগ্রামটা আঁকো, কিন্তু তোমরা আসলে ব্লক ডায়াগ্রামটা না এঁকে পাশেরটা রেখে দাও আর কি। ডায়াগ্রামের কথা বলে ডায়াগ্রামটাই আঁকতে হবে, ওকে? পাশে যেটা আছে সেটা হচ্ছে তোমার একটা শেডো কোডের মতো। তো ওখানে যে ইফ কেস এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে ট্রু ব্লকস, আর না হলে এলস ব্লক, এভাবে দেওয়া আছে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? শুধু প্রথমটা যেটা দেওয়া আছে শুধু ইফ দিয়ে, এটা একটা নাম্বার নেগেটিভ না পজিটিভ বের করার প্রোগ্রাম, শুধু ইফ দিয়ে দেওয়া আছে। আরেকটা আছে ইফ এলস দিয়ে দেওয়া। তোমরা প্রোগ্রামটা দেখছো? কোনো প্রবলেম আছে? এখানে ক্লিয়ার স্ক্রিন, ওই গেট সিএস এগুলো একটু ইগনোর করবা, conio.h এগুলো আগের। হ্যাঁ, আমরা যখন তখন এগুলো ইউজ করতে হয় না, ঠিক আছে? তাহলে এখানে একটা প্র্যাকটিস করার জন্য প্রোগ্রাম আছে, ইজি প্রোগ্রাম, যে আমরা প্রোগ্রাম 1 নাম্বারটা দেখো, যে আমরা একটা ইনপুট নিব, সেই ইনপুটটা ইভেন না অড, এটা জাস্ট ইফ এলস এর একেবারে প্রাথমিক প্রোগ্রাম। তারপর হচ্ছে যে আরেকটা প্রোগ্রাম আছে যে লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার। আমার মনে হয় তোমরা এই দুটো প্রোগ্রাম পারবে আর কি, ট্রাই করবা, ঠিক আছে? এরপরে যেটা আছে তোমার নেস্টেড ইফ এলস। তো এখানে নেস্টেড ইফ এলস বলতে যেটা বোঝায় যে একটা ইফের ভেতরে আরেকটা ইফ, অথবা, বুঝা গেল? ব্লক ডায়াগ্রামটা একটু দেখো, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে আর কি। ক্লিয়ার না স্যার, একটু ছোট। আচ্ছা, এখন আমি একটু ট্রাই করছি দাদা। এখন এখন কি ঠিক আছে? স্যার এখন ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখো এখানের মধ্যে যে ইফ কন্ডিশন আছে আর কি, যেমন প্রথম যেটা আছে ইফ কন্ডিশন, টেস্ট কন্ডিশন 1, এখানে ট্রু হলে পরে আমরা কিন্তু আরেকটা টেস্ট কন্ডিশনে যাচ্ছি। সেখান থেকে আমরা যদি ট্রু হয় তাহলে শুধুমাত্র স্টেটমেন্ট 1 এ যেতে পারছি। তাহলে স্টেটমেন্ট 1 যেটা আছে সেটা কিন্তু ইনার যে ইফ আছে সেটার মধ্যে। তো নেক্সট জিনিসটাই হচ্ছে এরকম যে একটা ইফের মধ্যে, ইফের ব্লকের মধ্যে আরো একটা ইফ অথবা এলস থাকতে পারে, অথবা একটা এলস এর ব্লকের ভিতরে আরো ইফ বা এলস থাকতে পারে। তো এটা কখন তুমি ইউজ করবা, বিষয়টা হচ্ছে যে ঠিক আছে আমরা বুঝতে পারি নেস্টেড ইফ এলস এরকম এরকম বুঝতে পারি, কিন্তু আমাদের মেইন প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে আমি ইউজ করব কিভাবে বা কোথায় ইউজ করব। সেটা হচ্ছে যে তুমি প্রোগ্রামের ধরন দেখে বুঝতে হবে যে একটা কন্ডিশনের ভেতরে যদি আরেকটা কন্ডিশন ট্রাই করতে হয় তখনই আমরা নেস্টেড ইফ এর ইউজ করব, ঠিক আছে? বোঝা যাচ্ছে? স্যার আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল আছে আর কি, যে আমরা নর্মালি যে ইয়েটা বের করি সেটা হচ্ছে যে 3টা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় নাম্বারটা, ঠিক আছে, বের করা। 3টা নাম্বার বা 3টা ভ্যালু আমি এ বি সি নিলাম, নেওয়ার পর প্রথম যেটা টেস্ট করছি যে এ গ্রেটার দেন বি কিনা। এখন এ গ্রেটার দেন বি হওয়ার পরও আমাকে আবার টেস্ট করতে হবে যে এ স্টিল সি এর থেকে গ্রেটার দেন কিনা, তাই না? তখনই আমি বলতে পারবো যে এ হচ্ছে সবচেয়ে বড়। এই যে আমি প্রথম একটা কন্ডিশন টেস্ট করলাম, টেস্ট করার পর আমি একটা রেজাল্ট পেলাম, তারপর আরেকটা কন্ডিশন আমাকে টেস্ট করতে হচ্ছে, তখনই আমাদের এই জিনিসটা নেস্টেড করতে হবে। কি বুঝা গেল? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কোনো প্রবলেম প্রবলেম হলে আমাকে শেয়ার করতে পারো। তোমরা এই এই প্রোগ্রামটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কি বুঝতে পারছো?
এখানে কোনো কিছু আর বুঝুনি এরকম কিছু আছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আচ্ছা, তাহলে আমি নেক্সট স্লাইডে স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যায় না। শোনা যায় না স্যার। স্যার শোনা যায় না। স্যার শোনা যায় না। স্যার শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, রাজীব শোনা যাচ্ছে এখন? জি স্যার, হালকা শোনা যাচ্ছে। ক্লিয়ার হয়নি এখনো? স্যার একটু লাউড হলে ভালো হতো। এখনো লাউড হয়নি না? এখন? জি স্যার, জি স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্কে একটু সমস্যা করছে আর কি। ঠিক আছে, জি স্যার, এখন তো কিছুটা ক্লিয়ার নাকি? জি স্যার, আচ্ছা, এটা আমরা ওই যে নেস্টেড ইফ এলস বলতেছিলাম। যাই হোক, এটা তোমরা বুঝতে পারবে। এরপরে আছে যে এলসি ফ্লেটার। নেস্টেড ইফ এলস এর পরে যেটা হয় যে আমরা যখন মাল্টিপল কোনো একটা কন্ডিশন থেকে একটা কন্ডিশন আমরা চুজ করবো আর কি। মনে করো অনেকগুলো কন্ডিশন আছে, সেখান থেকে যে কোনো একটা কন্ডিশন আমাকে চুজ করে নিতে হবে। তখন আমরা নর্মালি ইফ ইউজ না করে বা এলস ইউজ না করে আমরা মানে ইফ এলস না ইউজ করে আমরা এলসি ফ্লেটার এটা ইউজ করতে পারি আর কি। এলসি ফ্লেটার হচ্ছে যে উপরের যে কন্ডিশন গুলো থাকবে সেগুলো যদি কোনো কারণে স্যাটিসফাই না করে তাহলে সে নিচের দিকে মইয়ের মতো নামতে থাকবে। যেমন ধরো ইফ কন্ডিশন ওয়ান, হ্যাঁ, স্টেটমেন্ট কন্ডিশন ওয়ানটা যদি তোমার ঠিক হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান এক্সিকিউট করবে। যদি কোনো কারণে কন্ডিশন ওয়ান
কাজ না করে তাহলে শুধুমাত্র কন্ডিশন 2 যেটা আছে সেখানে গিয়ে সে কন্ডিশন টেস্ট করবে। যদি নর্মালি ইফ হতো তাহলে সে প্রত্যেকটাই টেস্ট করতো, এটাই ছিল সমস্যা। তো এর একটা এক্সাম্পল এই পাশে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার আমাদের যে ইলেকট্রিসিটি বিল দিই আমরা, সেই ইলেকট্রিসিটি বিলের একটা প্রোগ্রাম। মানে একজন কাস্টমার কিছু ইউনিট কনজিউম করবে, সেই ইউনিট কত থেকে কত মানে একটা বাউন্ড থাকবে। যেমন ধরো 0 থেকে 200 হলে সে এক ধরনের প্রাইস তাকে দিতে হবে, ঠিক আছে, জি স্যার। ইউনিটের উপর ডিপেন্ড করবে আর কি। তো এখানে আমরা দেখো যে ইফ এলস ইফ এটা ইউজ করেছি। ঠিক এরকম আমাদের একটা যে প্রোগ্রাম আছে, ধরো কোন একটা সাবজেক্টের মার্ক লেটার গ্রেড করা, আমরা নির্ণয় করা, যে আমি এভাবে ডিসাইড করতে পারি যে কেউ যদি 80 থেকে 100 এর মধ্যে পায় তাহলে সে এ প্লাস, হ্যাঁ, তারপরে হচ্ছে 70 থেকে 79 এর মধ্যে পায় তাহলে সে এ। এই যে অনেকগুলো রেঞ্জ কন্ডিশন আমি তাকে দিয়ে দিই, সেই কন্ডিশন গুলো থেকে যদি কোনো একটা কন্ডিশনকে বের করতে হয় তখন আমরা এলসিফ লেটার ইউজ করি। এই এলসিফ লেটারের কিন্তু ইউজ অনেক বেশি আর কি। এটার একটা এক্সাম্পল আমি দেই যে তোমরা এই কাজটা করবে নেক্সট টাইমে। সেটা হচ্ছে যে ধরো তোমরা প্রথম যে ল্যাবে একটা কাজ করেছিলা, তোমার এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন করেছো না জি স্যার। দুটো জি স্যার। নাম্বারে? আচ্ছা, এখন আমরা এখানে একটা কাজ করে দিতে পারি। সেটা হচ্ছে যে আমরা দুটো নাম্বার, এমন একটা প্রোগ্রাম করব যেটা দুটো নাম্বার ইনপুট নেবে, নেয়ার পর আমার থেকে চয়েস নেবে সে, যে এরকম এক মেসেজ আসতে পারে যে 1 4 হচ্ছে এডিশন, 2 4 হচ্ছে সাবট্রাকশন, 3 4 হচ্ছে মাল্টিপ্লিকেশন। মানে কেউ একজন যদি 1 প্রেস করে তাহলে যে দুটো নাম্বার আমি ইনপুট দিয়েছি সে দুটো নাম্বারকে সে যোগ করে দিবে। ঠিক আছে, এটা করা যাবে না? জি স্যার। তুমি কি করবা, প্রথমেই তুমি দুটো নাম্বার ইনপুট নিয়ে নিবা, নেওয়ার পর তুমি তারপর চয়েস অনুসারে আরেকটা ইনপুট নিবা 1 থেকে মনে করো 4 পর্যন্ত। আর আরেকটা থাকলো যে 0, কেউ যদি 0 দেয় তাহলে প্রোগ্রাম সে কোনো কিছুই করবে না, ওখান থেকে বের হয়ে চলে যাবে। করতে পারবে এটা তোমরা? আমার আমি যে প্রোগ্রামটার কথা বলেছি সেটা কি বুঝতে পেরেছো কিনা, কি কাজটা হবে? জি স্যার, সুইচ দিয়ে করা যাবে। সুইচ দিয়েও করা যাবে, ইফ দিয়েও করা যাবে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে কিন্তু, তোমার যখন পরীক্ষাতে বলা হবে, হ্যাঁ, তখন কিন্তু যদি বলা হয় যে ইফ দিয়ে করতে হবে তাহলে কিন্তু ইফ দিয়েই করতে হবে। ঠিক আছে, ওখানে অনেক সময় কিন্তু উল্লেখ থাকে আর কি। তো একভাবেই প্রোগ্রাম শিখলে হবে না, একটা প্রোগ্রামকে অনেকভাবে সলভ করা যায়। ঠিক আছে, তো জি তোমরা স্যার। এটা একটা প্র্যাকটিস করতে পারো। ইফ এলস দিয়ে আরেকটা প্রোগ্রাম আছে যে ইউজার নেম পাসওয়ার্ড প্রোগ্রাম আর কি, যে তোমরা একটা দুইটা ভেরিয়েবলে ইউজার নেম এবং পাসওয়ার্ড স্টোর করে রাখলা, আর ইউজার থেকে চাইলা যে ইনপুট ইউজার নেম পাসওয়ার্ড, সো দুইটা তোমরা ম্যাচ করতে পারো। ঠিক আছে, যদি ম্যাচ হয় তাহলে বললা যে হ্যাঁ তোমার ইউজার পাসওয়ার্ড ঠিক আছে, আর না হলে এটা ইনকারেক্ট। এই ধরনের কিছু প্রোগ্রাম হতে পারে। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর প্রোগ্রাম যে শুধুমাত্র ফাইনালে এরকম হবে যে দুইটা নাম্বারের যোগফল বা তোমার ধরো তিনটা নাম্বার থেকে বড় নাম্বারটা বের করা, এরকম না। কিন্তু প্রোগ্রাম দেখা যাবে আস্তে আস্তে বড় হবে আর কি। এরপরে যখন আমরা লুপ করব, লুপের ভিতরে ইফ এলস ইউজ করতে হবে। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে আমরা যখন ফাংশন করব, ফাংশনের মধ্যে লুপ ইফ এলস ইউজ করতে হবে। তো এইভাবে তোমাদের একটার সাথে একটা ইন্টারলিঙ্ক কিন্তু। ঠিক আছে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় ইফ ইউজ করবে, কোথায় ফর ইউজ করবে, কোথায় ফাংশন ইউজ করবে। এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে প্রোগ্রাম তুমি করতে পারবে। অনেকেই এই জিনিসটাই বুঝতে পারে না, প্রোগ্রাম মানে সে কোথা থেকে শুরু করবে সেটাই বুঝতে পারে না। ঠিক আছে, এই কারণে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। জি স্যার। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। এখানে ওই তোমার কম্পারিজন বিটুইন ইফ এলস এবং এলস ইফ লেটার, এই দুটো প্রোগ্রামই দেওয়া আছে। শুধুমাত্র ইফ দিয়ে একটা করা আছে লেফট সাইডে, আর একটা করা আছে যে এলস ইফ দিয়ে। তো এলস ইফ অবশ্যই বেটার, জাস্ট এটা একটা কম্পেয়ার করার জন্য আমি দুইটা একসাথে রেখেছি। ঠিক আছে,
এই প্রোগ্রামটা তোমরা দেখে নিবে বাসায়। জি স্যার। এটা আমার মনে হয় তোমরা পারবে আর কি, যদি কোনো সমস্যা থাকে আমাকে পরে বলবো। এরপর যেটা আছে ওই যে বললো সুইচ স্টেটমেন্ট, ঠিক আছে? তো সুইচ স্টেটমেন্ট এটাও একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। তো সুইচের কাজ হচ্ছে ইফ এলস এর কাজ হচ্ছে যদি এলস ইফ অনেক বেশি হয়ে যায় তখন এটা একটা কমপ্লেক্স প্রোগ্রামে পরিণত হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তখন সুইচ ইউজ করাটা সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? স্যার কথা বেঁধে যাচ্ছে। এখানে অনেকগুলো অল্টারনেটিভ। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, মাঝে মাঝে এটা হবে আর কি, এগুলো আমাদেরকে একটু মেনে নিতে হবে, ঠিক আছে? জি স্যার। এই প্রবলেমটা হবেই। আচ্ছা, সুইচ স্টেটমেন্টের মধ্যে আমরা কি বলেছি যে যদি কোনো অল্টারনেটিভস অনেক বেশি থাকে, কন্ডিশন যদি অনেক বেশি থাকে, তখন আমরা ইফ এলস ইফ ইউজ না করে আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করব। এটা আমাদের জন্য বেটার আর কি। তো সুইচ স্টেটমেন্ট ইউজ করার জন্য যে স্ট্রাকচারটা এটা এখানে স্লাইডে দেখানো হয়েছে, যে সুইচ এর মাঝখানে আমাদের এক্সপ্রেশন। এখানে এক্সপ্রেশন বলতে তোমার কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকতে পারে, কোনো একটা ভেরিয়েবল থাকতে পারে, বাট সুইচের এই জায়গাটাতে, এক্সপ্রেশনের জায়গাটাতে কখনোই রিলেশনাল অপারেটর বা গ্রেটার দেন, লেস দেন এগুলো থাকবে না। এখানে কোনো কন্ডিশন টেস্ট করতে পারবা না। এখানে যেটা করতে পারবা সেটা হচ্ছে এখানে একটা ভ্যালু ইউজ করতে পারবা, এখানে কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইউজ করতে পারবা। আর এই যে এক্সপ্রেশনের ভ্যালুটা, এইটা সুইচে দেখো যে কতগুলো কেস, ব্লু কালারে কতগুলো কেস লেখা আছে আর কি। এই কেসের সাথে ইকুয়াল হতে হবে। দ্যাট মিনস এখন এক্সপ্রেশন ভ্যালু যদি 1 হয়, কেস ওই যে ভ্যালু 1টা লেখা আছে এই জায়গাটায় 1 থাকতে হবে। তাহলে যদি 1 থাকে শুধুমাত্র ব্লক 1 এক্সিকিউট করবে, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রেক। তো এখানে কেস যেটা আছে এটাকে তুমি একরকম ইকুয়াল সাইনের সাথে তুলনা করতে পারো। এখন মানে বোঝা গেল ইকুয়াল সাইন। যেমন ধরো এক্সপ্রেশন ভ্যালু যদি 10 আসে, তাহলে এই যে ভ্যালু 1, ভ্যালু 1, ভ্যালু 2 এইভাবে দেওয়া আছে, এই ভ্যালুগুলো কোনো একটা ভ্যালুর সাথে যদি 10 মিলে যায়, শুধুমাত্র সেই কেসটাই, সেই ব্লকটাই এক্সিকিউট হবে। তো তারপরে দেখো একটা ব্রেক স্টেটমেন্ট আছে আর কি। তো ব্রেক স্টেটমেন্টের কাজ কি? জানেন না স্যার। ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে যে কোনো একটা ব্লক থেকে প্রোগ্রামকে বের করে দেবে। এখন ধরো ভ্যালু 1 সাথে মিলে গেল, কেস ভ্যালুটা ভ্যালু 1 এর সাথে মিলে গেল, তো তখন ব্লক 1 তো এক্সিকিউট করবে। ব্লক 1 এ যতগুলো স্টেটমেন্ট আছে সবগুলো এক্সিকিউট করবে। তো ব্লক 1 এ সবগুলো এক্সিকিউট করার পর প্রোগ্রাম ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে, দেন সে ভ্যালু 2 তে চলে আসবে। এটাই প্রোগ্রামের ধর্ম। সি প্রোগ্রাম ধর্ম হচ্ছে কি যে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করা। তো আমার ব্লক 1 এতটুকু এক্সিকিউট করা লাগবে, এরপর প্রোগ্রামটাকে সুইচ থেকে বের করে দিতে হবে। তো সুইচের ব্লক থেকে বের করে দিতে হলে আমাদের দরকার কি? ব্রেক, ঠিক আছে? সে ব্রেক স্টেটমেন্ট কি করবে? সুইচকে বের করে দেবে, কেস ভ্যালু 2 এর সাথে আর সে যেতে পারবে না, ঠিক আছে? আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে এক্সপ্রেশনে যে ভ্যালুটা তোমার আসছে সেটা যদি কোনো কেস ভ্যালুর সাথে না মিলে তাহলে কি হবে? তাহলেও তো আমাকে একটা রেজাল্ট দিতে হবে। এমনও হতে পারে যে কেস ভ্যালু যেটা আছে সেগুলো কোনোটার সাথেই মিলে নাই, তখন আমরা ডিফল্ট যে অপশনটা আছে, ডিফল্ট একদম লাস্টে দেখো ডিফল্ট যে অপশনটা আছে সেই ডিফল্টটা ইউজ করি। ডিফল্ট কিন্তু হচ্ছে স্ট্রাকচারের অপশনাল অংশ। ডিফল্ট না ইউজ করলেও তুমি তোমার সুইচ কিন্তু কাজ করবে, কিন্তু ডিফল্ট ইউজ করা দরকার হচ্ছে কেন? যে কোনো কেসের সাথে যদি ভ্যালু না মিলে তখনই ডিফল্টের কাজটা করবে। বুঝতে পারলে? আচ্ছা, এই সুইচের ভেতরে, কেসের ভেতরে কিন্তু তোমার ইফ আরেকটা ইফ এলস আসতে পারে। সো ইট ডিপেন্ডস অন প্রোগ্রামের ক্যাটাগরি, ঠিক আছে? প্রোগ্রাম ক্যাটাগরি যেটা যেরকম হবে তোমাকে সেইভাবেই ইউজ করতে হবে। তো কেউ একজন যদি একটা প্রোগ্রাম সুইচ দিয়ে করে আর কেউ যদি সিম্পলি এলস ইফ লেটার দিয়ে করে, কোনো সমস্যা নাই।
যদি না উল্লেখ থাকে, তবে তোমাকে সবগুলো জানতে হবে আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখি সুইচের একটা এক্সাম্পল থাকার কথা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে আমাদের ওই যে এলস ইফ দিয়ে যে একটা প্রোগ্রাম দেখাইছিলাম, মার্কের, যে কেউ একজন 80 থেকে যদি বেশি পায়, 100 এর মধ্যে হয় তাহলে এ প্লাস। ওটা কিন্তু ওই রাইট সাইডে যে প্রোগ্রামটা ছিল সেটা, তো সেটাকেই আমরা সুইচ দিয়ে সলভ করার চেষ্টা করতেছি। তো এখানে কোডটা দেখো, যে প্রথম আমাদের মার্কস নামে তো একটা ভেরিয়েবল থাকলো, একে আমরা 10 দিয়ে ভাগ করে দিয়েছি। ভাগ করে মার্কসটাকে আমরা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ইন্ডেক্স ওখানে রেখে দিয়েছি। কেন ইন্ডেক্স ইন্টিজার টাইপ রাখলাম বলতে পারবে? না স্যার। আচ্ছা, মার্কস যেটা আছে সেটা কিন্তু ফ্লোট। আমাদের যে ইনপুট মার্কস, এটা কিন্তু দশমিক আসতে পারে, দশমিক ছাড়াই আসতে পারে, ওকে। কিন্তু আমাদের যে কেস ভ্যালু গুলো আছে, দেখো 10, 9, 8 এভাবে কিন্তু আমরা কেস ভ্যালু গুলো দিয়েছি। কেস তো একটা কিওয়ার্ড, আর পাশে যে 10, 9, 8 এগুলোকে বলছি আমি কেস ভ্যালু। ঠিক আছে? সো এই ভ্যালু গুলো কিন্তু ইন্টিজার টাইপ হয়, আর না হলে ক্যারেক্টার টাইপ হয়। ফ্লোট কিন্তু ইউজ করা যায় না। ঠিক আছে? তো আমি ক্যাটাগরি করে নিয়েছি যে 80 থেকে 100, তাহলে কেউ একজন পেলো 81.5। এই 81.5 কে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও, কত হয়? 8 পয়েন্ট সামথিং, 8.1 সামথিং। তাহলে আমার দরকার হচ্ছে আসলে 8 রেঞ্জে পড়ছে কিনা। তো আমি কি করলাম, এই কারণে ইন্ডেক্স নামে একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। তাহলে ইন্ডেক্স ইন্টিজার ভেরিয়েবল কি করবে? ফ্র্যাকশনাল পার্টটুকু বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে শুধুমাত্র ইন্ডেক্স ভেরিয়েবলের মধ্যে 8 রাখবে, তাই না? তাহলে সুইচের যে এক্সপ্রেশন অংশটা আছে, দেখো ইন্ডেক্স দেওয়া আছে, সেই ইন্ডেক্সে আসলো তোমার 8। সে কি করবে? কেস 10, কেস 9, তারপর দেখলো কেস 8 এর সাথে মিলে যাবে। যখন এই কেস 8 এর সাথে মিলে যাবে, তখন তার ব্লক অফ স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করবে। স্যার আমরা কেস 10 এর সাথে কিছু দেই নাই কি জন্য? কারণ কেস 10 এর সাথে আর কেস 9, কেস 8 প্রত্যেক তিনটারই রেজাল্ট কিন্তু হচ্ছে অনার্স গ্রেড বা এ প্লাস। জি স্যার। বুঝতে পেরেছো? যে তুমি 3 জায়গায় লিখতে পারতে, উপরেও লিখতে পারতে যে প্রিন্টএফ অনার্স ব্রেক, 9 এর ক্ষেত্রে লিখতে পারতে প্রিন্টএফ অনার্স ব্রেক, কোনো সমস্যা নেই। কিন্তু প্রোগ্রামটাকে একটু শর্ট করা হয়েছে। শর্ট করা হয়েছে এরকম যে আমরা বলছি 80 থেকে 100, যা যে পাবে সে পাবে অনার্স। তো যখন দেখো যে যদি আমি ধরে নিই একজন স্টুডেন্ট 95 পেয়েছে, তাহলে সে কিন্তু ইন্ডেক্সটা কেস 9 এর সাথে মিলে যায়, তাই না? জি স্যার। কেস 9 এ এসে দেখবা যে কোনো কিছুই নাই, কম্পাইলার দেখলো যে কোনো কিছুই নাই, সে কি করবে? এই সিকোয়েন্সিয়ালের নিচের দিকে নামতে থাকবে, নেমে দেখবে কেস 8 এর কাছে আসবে। কেস 8 এ এসে যখন প্রিন্টএফ পাবে, সেখানেও কিন্তু অনার্স লিখে দিচ্ছে। বুঝতে পেরেছো? জি স্যার, এবার বুঝছি। তাহলে 9 বা 10 যাই আসুক না কেন, আমাদের রেজাল্ট তো অনার্স। জি স্যার। দেন আমরা ব্রেক দিয়ে দিয়েছি। এই যে ব্রেকটা যদি না দিতাম, তাহলে কিন্তু কেস 7, 6 এরপরে আবার সে ফার্স্ট ডিভিশনও লিখে দেখাই দিত আর কি। এই ব্রেকটা এই জন্যই দরকার যে অনার্স এই পর্যন্ত শেষ, আমি জানি 80 থেকে 100 পর্যন্ত শেষ, পরে এসে ব্রেকটা দিয়ে দিলাম, এখান থেকে সে ডাইরেক্ট এই সুইচ থেকে বের হয়ে যাবে। জি স্যার। বোঝা যাচ্ছে কিছু? জি স্যার। আচ্ছা, তাহলে তো এখানে আর তেমন কিছু বলার নাই। ফাইনালি ডিফল্টে এসে আমি কিন্তু ফেল দিয়ে দিয়েছি। ঠিক আছে? ডিফল্ট কত করেছি আসলে? ফেল কখন হবে বলো তো? 40 এর নিচ থেকে, নিচ থেকে 39 পর্যন্ত। 39 পর্যন্ত দেখা যাচ্ছে যে এরপরে তো সব 3 আসবে, 2 আসবে, 1 আসবে, 0 আসবে। ঠিক আছে? তো সুইচের আমি একটা প্রোগ্রাম বলি আর কি। কিছুক্ষণ আগে আমরা যে প্রোগ্রামটা বললাম যে অপশন দেওয়া, সেটাও সুইচ দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো
তো বেশিরভাগ ক্ষেত্রে সুইচে ইউজ করা হয় প্রজেক্টের ক্ষেত্রে। যখন কোনো একটা বড় প্রজেক্ট করা হয় তখন অনেকগুলো অপশন সেখানে অ্যাড হয়, সেই অপশনগুলোকে কেস ভ্যালু দিয়ে দিয়ে কল করা হয় আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। এর পরের যে স্লাইডটা আছে সেটা হচ্ছে গো টু স্টেটমেন্ট। ইফ যে স্টেটমেন্টটা ছিল, ইফ স্টেটমেন্টটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার স্টেটমেন্ট, ঠিক আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট গুলো। আর গো টু স্টেটমেন্ট হচ্ছে তোমার আনকন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক আছে? আচ্ছা, আমি আগেও একটু বলে নিই এখন যে এইভাবে ক্লাস নেওয়া আমার ক্ষেত্রেও নতুন, তোমাদেরকেও ক্লাস করা কিন্তু নতুন, তাই না? জি স্যার। সব রকম সমস্যা হতে পারে, ঠিক আছে, বা প্রথম দিকে আমাদের হবে, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে আর কি। যেমন আমার নিজেরও কিন্তু এইভাবে ক্লাস নেওয়াটা ভালো লাগছে না, তোমাদেরকে দেখতে পাচ্ছি না কে কি করতেছো। ঠিক আছে? স্যার আপনি কি মোবাইলে ক্লাস নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মোবাইলে নিচ্ছি। এটা আমি, তুমি মনে হয় পরে আসছো, তুমি কে বলো তো, নাম বলো। স্যার না, আমি প্রথম থেকে আসছি স্যার, আমি সম্রাট। সম্রাট। হ্যাঁ, আমি বলে নিয়েছিলাম যে আমি ওই যে খুলনা থেকে যখন আসি তখন আমি ল্যাপটপ নিয়ে আসিনি, তো ও জি স্যার। ওইভাবে যে লকডাউনে পড়ে যাব সেটাও চিন্তা করিনি আর কি। তো ইনশাল্লাহ জি স্যার, ঈদের আমাদের পরে। অনেক ফ্রেন্ডই তো ওই বই খাতা নিয়ে যেতে পারেনি, অনেকেরই সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন সবাই তো বুঝতে পারেনি যে এতদিন স্যার এরকম আটকা থাকবে। এইটা আর কি, এই জন্য আমি চিন্তা করেছি ঈদের পরে ইনশাল্লাহ আমি খুলনা যাব, একদিনের জন্য হলো যাব, গিয়ে ওই ল্যাপটপটা নিয়ে আসবো আর কি। ওইটা ছাড়া আসলে আমার নিজেরও অনেক প্রবলেম হচ্ছে। তো এই 2 সপ্তাহ ও তোমাদের একটু মোবাইলে ক্লাস করাবো, একটু কষ্ট হবে। ওকে? স্যার, না না সমস্যা নেই স্যার, বোঝা যাচ্ছে এমনি স্যার সবকিছু। এমনি স্যার নেটওয়ার্কে একটু সার্ভার বিজি, এই কারণে হয়তো বেঁধে যাচ্ছে, এমনি স্যার হ্যাঁ সমস্যা হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বোঝা জুমের যাচ্ছে। আসলে যারা জুমের তৈরি করেছে আর কি, তারাও তো ভাবতে পারেনি যে এত তাদের মানে ইউজার বেড়ে যাবে। হ্যাঁ, আমরা তো জি স্যার। ধরো ইউজিসি থেকে নিয়েছি, ওখানে ওরাও এতগুলো লাইসেন্স কিনে নেই, এখন যেগুলো দিচ্ছে জি সবগুলো স্যার। শেয়ার লাইসেন্স দিচ্ছে। ও তো এখানে তোমাদের কোঅপারেশন খুব প্রয়োজন আর কি। ঠিক আছে? জি স্যার। আমরাও চেষ্টা করছি যাতে আমরা লক হয়ে না পড়ি, তোমরাও সেমিস্টারে যাতে ইয়ে না পড়ে, লক করে না যাও। ঠিক আছে? তো জি স্যার। তোমাদের প্রবলেম যখন হবে তখন বলবা, যতটুকু পারা যায় ততটুকু আমরা সলভ করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আজকে খুব বেশি দূর পড়াবো না, আর কয়েকটা স্লাইড দেখে তোমাদেরকে ছেড়ে দেবো আর কি। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তা গো টু স্টেটমেন্টের কথা বলছিলাম, যেটা হচ্ছে আমরা বলি যে এটা হচ্ছে আনকন্ডিশনালি জাম্প করে, ব্রাঞ্চ করে আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক আছে? তো গো টু তে কোনো কন্ডিশন টেস্ট হয় না, জাস্ট জাম্প করাতে পারে। তোমার যদি কখনো প্রয়োজন হয় যে পরের 3টা লাইন বা 4টা লাইন তোমার আসলে এই মুহূর্তে দরকার নেই, তুমি গো টু দিয়ে এটাকে স্কিপ করাতে পারো। ঠিক আছে? অথবা তোমার প্রিভিয়াস কিছু লাইন আমার এক্সিকিউট করতে হবে, তখন তুমি গো টু করে প্রিভিয়াস লাইনে নিয়ে আসতে পারো। ঠিক আছে? সো গো টুর মধ্যে একটা জিনিস থাকে যেটা হচ্ছে লেবেল বলা হয়। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, গো টু লেবেল। তো গো টুটা হচ্ছে একটা কিওয়ার্ড, আর লেবেল যেটা দেওয়া আছে এটা হচ্ছে কোনো একটা নাম। ওই যে ভেরিয়েবল আমরা যেরকম নামকরণ করি, এখানেও লেবেলের একটা নাম দিতে পারবো। অবশ্যই একটা ওয়ার্ড হতে হবে। তো প্রথম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফরওয়ার্ড জাম্পিং, যে গো টু লেভেল, ভিতরে 2টা ড্যাশ চিহ্ন দেওয়া আছে, এগুলো মনে করো কোনো স্টেটমেন্ট। তো আমি চাচ্ছি 2টা স্টেটমেন্ট এক্সিকিউট না করতে, তাহলে সে কি করবে, জ্যাম করে ওই লেভেল যে অংশটা আছে ওইখানে লেভেল দিয়ে কিন্তু কোলন দেওয়া হয়েছে আর কি। এই এই বিষয়গুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে। প্রথম যেটা দেওয়া আছে সেটাতে আমরা দিব সেমিকোলন, গো টু লেভেল সেমিকোলন, আর যেখানে জাম্প করছে সেখানে আমরা দিব কোলন। তো তখন কি হবে, ওই 2টা লাইন এক্সিকিউট না করে পরের স্টেটমেন্ট যেটা আছে সেটা এক্সিকিউট করবে, এটাকে ফরওয়ার্ড জাম্পিং বলে। আর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড
জাম্পিং আর কি। সো এখানে যেটা হচ্ছে যে আমি প্রিভিয়াস যে দুইটা লাইন আছে সেগুলোকে এক্সিকিউট করতে চাচ্ছি। তখন আমরা কি করলাম যে গো টু লেভেলটা উপরে দিয়ে আসছি। তো সে যখন সিকোয়েন্সিয়ালি পড়ার সময় লেভেল কোলন এটা সে দেখে কিন্তু ওই মার্কটা রেখে দেয়। তারপরে যখন আমাদের পরের স্টেটমেন্টগুলো আমরা এক্সিকিউট করলাম, করে যাচ্ছি, এরপরে যখন গো টু লেভেল পায় তখন সে উপরের দিকে জাম্প করে। এটাকে বলা হচ্ছে আমরা ব্যাকওয়ার্ড জাম্পিং। আচ্ছা, ব্যাকওয়ার্ড জাম্পিং এর ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে, কি বলতে পারবে? কেউ বলতে পারবে ব্যাকওয়ার্ড জাম্পিং এর ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? কন্ডিশন উল্টাপাল্টা হয়ে যেতে পারে। না, এখানে তো আমরা কোনো কন্ডিশন ইউজ করিনি। আমরা কি কোনো টেস্ট করেছি? না স্যার। এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে এটা একটা ইনফাইনাইট লুপে পড়ে যেতে পারে। তুমি দেখো যে ব্যাকওয়ার্ড জাম্পিং এর ক্ষেত্রে প্রত্যেকবারে কিন্তু আমি ওকে ব্যাকে পাঠাই দিচ্ছি, উপরের দিকে পাঠাই দিচ্ছি। সো ও ওই লুপ থেকে কখনোই বের হতে পারবে না। বুঝতে পেরেছো? জি স্যার। এই ব্যাকওয়ার্ড জাম্পিং এর ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে একটা ইফ কন্ডিশন বা ব্রেক কন্ডিশন দিয়ে বের করে দিতে হবে। যে তুমি মনে করো ব্যাকওয়ার্ড জাম্পিং করো 3 বার, তো 3 বার যদি সে করে ফেলে দেন আমরা ওখানে একটা আরেকটা ফরওয়ার্ড জাম্পিং ইউজ করাইতে পারি। বুঝতে পারছো? জি স্যার। অবশ্যই ব্যাকওয়ার্ড জাম্পিংটা সময় আমাদের একটা কন্ডিশন ব্রেক দিতে হবে। আমরা কখনোই ইনফাইনাইট লুপে করতে চাই না। যাই হোক, গো টু স্টেটমেন্ট খুব বেশি এখন ইউজ হয় না, তোমার রেয়ারলি ইউজ হয়। যেমন ধরো একটা প্রোগ্রাম এরকম হতে পারে যে একটা নাম্বার প্রাইম নাকি নট প্রাইম। তো ধরো প্রাইম হওয়া সত্ত্বেও কি ছিল যে 2 থেকে ওই নাম্বারের আগ পর্যন্ত যদি কোনো নাম্বার দিয়ে ও ভাগ চলে যায় তাহলে আমরা বলবো এটা নট প্রাইম, তাই না? জি স্যার। ধরো আমি ইনপুট দিলাম 8, তো আমি 2 থেকে টেস্ট করছি। 2 দিয়ে যখন আমি 8 কে টেস্ট করব তখন দেখবো যে সেটা ভাগ চলে গেছে। সো ডেফিনেটলি 8 কিন্তু নট প্রাইম। তখন আমি কি করব যে 3, 4 আছে ওগুলো তো আমার আর কি করা উচিত না, ভাগ করা দেওয়া উচিত না। আমি তো ডিসিশন পেয়ে গেছি, তখন আমি একটা ফরওয়ার্ড জাম্পিং দিয়ে ওকে বের করে দিতে পারি। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, আমি জাস্ট মানে গো টু স্টেটমেন্ট কি কাজ করে সেগুলো বলছি, তার সাথে কিছু এক্সাম্পল ও প্রোগ্রাম বলার চেষ্টা করছি যাতে তুমি ধরতে পারো যে প্রোগ্রাম কোথায় গো টু ইউজ করতে হবে আর। আচ্ছা, লুপিং এ আমরা এখন যাব না, পরে আমরা ক্লাসে যাব। আমি তোমাদেরকে এখন না, হ্যাঁ ঠিক আছে, আমি আজকে আর পড়াচ্ছি না। আমি কিছু ডকুমেন্ট তোমাদেরকে দেখাচ্ছি আর কি, ঠিক আছে, যে এগুলো আর কি তোমরা ইউজ করবে। ডকুমেন্ট আমি একটু দেখি। এখানে এই যে আমাদের টিচ ইউরসেলফ যে বইটা আছে, এই বইটা আমি বারবার বলছি এই জন্য যে এখানে প্র্যাকটিস করার প্রচুর ইয়ে আছে আর কি। তো এই বইটা স্ক্যান করা, পিডিএফটা এর মধ্যে নাই স্ক্যান করা। তো এখানে চ্যাপ্টার 2 তে কন্ট্রোল স্টেটমেন্ট গুলো আছে। তো এখানে কিছু রিভিউ স্কিল, মানে আগের চ্যাপ্টারে কিছু রিভিউ স্কিল গুলো আছে, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এইটা আছে। এরপরে এখানে ইফের সম্বন্ধে কিছু কথা বলা আছে, এরপর এক্সাম্পল দেওয়া আছে। দেখো, দিস প্রোগ্রাম কি ফর্মস দ্য বেসিস অফ অ্যান এডিশন ড্রিল, ঠিক আছে? তো এই যে এক্সাম্পল প্রোগ্রাম গুলো দেওয়া আছে, এখানে কিন্তু প্রোগ্রামটা করতে বলা হচ্ছে বা এক্সারসাইজ আছে। সেই এক্সারসাইজের মধ্যে তোমাকে প্রোগ্রামটা বলা আছে যে এইভাবে লিখতে হবে। যেমন for an integer and then tells the user if the number is even or odd. তো ফাইনালে যখন পরীক্ষায় আমি কোনো প্রোগ্রাম দিব তখন তো তোমাকে এইভাবে আমি লিখে দিব। তো লেখাটাও তোমাকে কিন্তু বুঝতে হবে। অনেকে দেখা যাচ্ছে প্রোগ্রামটা পারে কিন্তু আসলে কি প্রোগ্রাম বলছে, হ্যাঁ, সেটা সে বুঝে নেই, সে কারণে সে লিখতে পারে না। তো এখানে প্র্যাকটিস করার প্রচুর অপশন আছে।
তোমরা এই বইটা প্র্যাকটিস করার জন্য ইউজ করবা, ঠিক আছে, এইটা এক্সাম্পল গুলো। তো আমি এটা দিয়ে দেবো। আর একটা যেটা সেটা হচ্ছে এই যে তামিম শাহরিয়ারের একটা বাংলা বই দেওয়া আছে, দেখা যাচ্ছে? জি স্যার। এই বাংলা বইটা তোমরা একটু রিডিং করলাম, এরপরে টিউটোরিয়ালস পয়েন্টের যেগুলো আছে একটা বই, টিউটোরিয়ালস পয়েন্টটা কিন্তু সুন্দর একটা জিনিস, এখানে হাইলাইট করে দেওয়া এই বিষয়গুলা, এটাও তোমরা দেখতে পারো, যেটা তোমাদের ভালো লাগে, যেটা তোমাদের ইজি মনে হয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমার প্রোগ্রামের ক্ষেত্রে আমি তো একটা ফলো করছি, স্লাইড ফলো করছি বা একটা বই ফলো করছি, তো তোমাদের যদি কোনো মানে সমস্যা হয় যে একটা জায়গায় পেয়েছো যে এই প্রোগ্রামটা এরকম তুমি বুঝতেছো না, এটা কিন্তু তুমি আমার সাথে শেয়ার করতে পারো। ওকে, জি স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এটা ওই রাজীবকে মেল করে দিব, ঠিক আছে, তোমরা রাজীব তোমাদের সবাইকে ফরওয়ার্ড করে দিবে আর কি। ওকে, জি স্যার। আর থ্যাংক ইউ সবাইকে, অনেক কষ্ট করে জয়েন করছো, কারো স্যার। কিছু বলার থাকলে বলতে পারো। স্যার অ্যাটেন্ডেন্স যে কথাটা বলছিলেন ওটা কিভাবে কি করব? আচ্ছা, অ্যাটেন্ডেন্সেরটা আমরা একটা জিনিস করতে পারি। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি তো জানলাম যে কয়জন এখানে জয়েন করছে, এখানে আমার কিন্তু মানে ইয়াতে আসে আর কি। তো আর আরেকটা জিনিস হয়েছে যে তোমরা যদি ইয়া দিয়ে ঢুকো, তোমাদের কি বলে রোল নাম্বার দিয়ে ঢুকো, তাহলে সেটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, জি স্যার। ঠিক আছে, নিয়ে এসিআর আমাকে জানাতে পারে, মানে আমি তো জেনে গেলাম যে এতজন, জি স্যার। সুতরাং এখানে তো আর বেশি আর কেউ থাকবে না, এসিআর এর একটু কষ্ট হবে, সে ওখান থেকে বের করতে হবে আর কি। পারবে তুমি? স্যার এটা কি মানে আজকের ক্লাসেরটাই করব? এটা কি হ্যাঁ, জরুরি? আজকে ক্লাসে, জি স্যার। আজকে ক্লাসটা করে নিলে ঠিক আছে। আমরা জি স্যার। মোটামুটি দেখি যে কয়জন আসলে জয়েন করতে পারছে, এটা আসলে এক ধরনের আমাদের টেস্টিং। আমরা কিন্তু এই যে 2 সপ্তাহ ক্লাস নিব, এটা পুরোটা একটু টেস্টিং পারপাস। আমরা কয়জনকে কানেক্ট করতে পারছি, কয়জন অ্যাড করতে পারছে, কি আমাদের সমস্যা, এইগুলো আমাদের হবে। যেমন আজকে দেখো 17 জন পার্টিসিপেট করেছে, মানে আমাকে সহ হয়তো 17 জন দেখাচ্ছে। স্যার আরো 3-4 জন বের হয়ে গেছে নেট প্রবলেমের কারণে। আচ্ছা, তাহলে তুমি মাঝে মাঝে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। জি স্যার। তারা আস্তে আস্তে তারা স্ক্রিনশট নিয়ে নিলা, নিয়ে আমাকে তুমি পরবর্তীতে বলবা। জি স্যার। কারণ এখন তুমি বলছো আরো কয়জন, 3 জন, তাই না? জি স্যার। তাহলে আমার এখানে 19 জন, তাই তো? 19 জনে তুমি একটা আমাকে বললে যে রোল নাম্বার গুলো আমাকে দিলা, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আর নেক্সট টাইম তোমরা সবাই পাশে অবশ্যই রোল নাম্বারটা লিখে দিবে। জি স্যার। তো থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, আর আমার জন্য দোয়া করো যাতে আমরা সবাই ভালো থাকি আর। জি স্যার, আমাদের জন্য দোয়া করেন স্যার। আচ্ছা, ওকে, তাহলে আজকে এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম